এই যে যে পানি দিয়ে রাখা আছে এটা সিরিয়ার আসাদ সরকারের যে একটা আয়নাঘর ছিল ওইটার চেয়ে কোনো অংশে কম না। আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, ধানমন্ডি 32 নিয়ে খুবই আলোচনা। অবশেষে শেখ হাসিনার বাড়ি ভাঙার পর পাওয়া গেল গোপন আয়নাঘর। পাঁচতলা অবশিষ্ট সেই ভয়ঙ্কর আয়নাঘরে নির্যাতিত হতো অসহায় মানুষ। এমনকি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনা এবং ভিডিওটি দেখে আসছিল। ওইটার চেয়ে কোনো অংশে কম না। তো এরকম একটা অবস্থানে যদি মানুষকে ধইরা আইনা হাত পা বাইধে এখানে রাইখে যদি এখানে যদি ফেলে দেয় তার আর নির্যাতন করার প্রয়োজন নাই, সে একা একাই স্ট্রোক করে মরে যাবে। এখানে এসে দেখলাম যে একটা নতুন নির্মাণাধীন একটা বাড়ি এবং বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড দেখলাম। দুইটা প্রথম ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে যখন আসি নিচে আন্ডারগ্রাউন্ডে তখন আমি পানি দেখতে পাই। তো মেবি এটা মনে হয় পার্কিংয়ের মতো মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে এটা অন্য কিছু হইতে পারে। যেহেতু আমরা এখানে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা জানতে পারলাম বা বিভিন্ন ধরনের লোকজন বলতে পারলো যে এটা একটা আসলে পার্কিংয়ের মতো না, এটা হয়তো বা আমরা ইদানিং শুনে আসি যে এই আয়নাঘরের মতো। মেবি এটা আয়নাঘর হইলেও হইতে পারে, যেহেতু আমরা এতদিন আমরা অন্ধকারে ছিলাম, এখন সব কিছু উন্মোচিত হয়েছে। কিন্তু আমি এটা জানতে চাই যে এটার ভিতরে আসলে কি আছে। যদি এটা পানিকে শোষণ করা হয় তাহলে নিম্ন পর্যন্ত নিচে পর্যন্ত গিয়ে তাহলে এটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, আমি ইনভেস্টিগেশন করে এখানে জানতে পারলাম যে এটার নিচেও নাকি আরো 5 তলা আছে। তো এরকম একটা অবস্থানে যদি মানুষকে ধইরা আইনা হাত পা বাইধে এখানে রাইখে যদি এখানে যদি ফেলে দেয় তার আর নির্যাতন করার প্রয়োজন নাই, সে একা একাই স্ট্রোক করে মরে যাবে। তো এই পতিত স্বৈরাচার শেখ হাসিনার এই কর্মকাণ্ডগুলা দেখা আমরা 5 আগস্টেই তার বাড়ি ঘর ভাঙতে পারতাম, কিন্তু বাংলাদেশের মানুষরা অনেক আন্তরিক, তাই তখন তারা ঘর বাড়িগুলো ভাঙে নাই। কিন্তু তাদের যেই ভারতে বৈশা বিভিন্ন উস্কানিমূলক কথা বলে এবং তাদের নেতাকর্মীরা বাংলাদেশে যেরকম ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র একটা উচিত শিক্ষা। গাড়ি পার্কিং এ যাবো।
দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ধানমন্ডি 32 কেন ভাঙচুর করার জন্য পিনাকি ভট্টাচার্য লেগে পড়ে শেখ হাসিনার সাথে চ্যালেঞ্জ করলেন, এর ভিতরে মূল রহস্যটা মূলত কি এই আয়নাঘরটাই ছিল নাকি আরো কোনো অন্য বিষয় তার সাথে সম্পৃক্ত? আসুন সরাসরি আমরা পিনাকির কাছ থেকে জানবো বিস্তারিত। আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না। আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5-10 বছর পর তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দেবে। একটু জাস্ট সেইটা ফিনিশিংটা। আচ্ছা, আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয় সেনাবাহিনীতে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন। তাদের একটা মোটামুটি ভাবে তাদের একটা সংখ্যা বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে, কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই। আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে। আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো, এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে, এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কিনা? আপনারা যে বিচারের কথা বলছেন, দেখেন দুইটা বড় বিষয় সার্জিস। একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায়, অত্যাচার, হত্যা, গুম, খুন, 15 বছরের গণতন্ত্রহীনতা, সব প্রতিষ্ঠান ধ্বংস করা, এগুলির জন্য যে শাস্তির দাবি, সেই শাস্তি যে না হওয়া, সেই বিচার কাজ যে শুরু না হওয়া, সেটার জন্য আপনি আসলে কারে দায়ী করবেন? এখন তো আপনারা ক্ষমতায়। বাংলাদেশে বিগত 16 বছরে এই যে একটা কালচার এস্টাবলিশ করে দেওয়া হয়েছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, এই যে বিভিন্ন তোষামোদি, কালপ্রিটগিরি বিহেভিয়ার গুলো ঢুকে গেছে, এই যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত হওয়ার প্রবণতা ঢুকে গেছে, ব্যক্তি স্বার্থ এই যে চিন্তা করার যে প্রবণতা ঢুকে গেছে, মানুষ সামগ্রিকভাবে কালেকটিভলি এই জায়গাটা থেকে এখনো বের হইতে পারতেছে না। মানুষ এখন প্রত্যেকদিন 100টা তদবির নিয়ে আসে। মানুষ এখনো তাদের জায়গা থেকে নিজেরটা দেখে শুধুমাত্র যে আমি ট্রান্সফার নিয়ে আজকে যদি ভোলা থেকে ঢাকায় যাই আমার ফ্যামিলি একটু ভালো থাকবে, কিন্তু ঢাকার যে ফ্যামিলিটা বরিশালে যাবে তার কি হলো সেটা মানুষ চিন্তা করে না। আপনি যদি আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, এই দলগুলো বিগত অর্ধ শতাব্দী ধরে যেই পলিটিক্যাল কালচারটা প্র্যাকটিস করে আজকের এই অবস্থানে আসছে, এই অভ্যুত্থানের পরও ওই পলিটিক্যাল কালচার থেকে ওই পলিটিক্যাল দলগুলো বের হইতে পারে না, তার রাজনৈতিক নেতৃবৃন্দ বের হইতে পারে না। ভাই শেষ করে একটু শেষ করি ভাই। ভাই আমরা তো চোখের সামনে থেকে দেখতেছি, আপনাকে বলি ভাই, আপনি তো বাইরে থেকে দেখতেছেন, আমরা চোখের সামনে থেকে দেখতেছি। আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে, খুনের হত্যার উপরে দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার, আমরা তো সরকার সরাসরি নাই, কিন্তু আমরা সরকারকেও দেখতে পাচ্ছি, মাঠকেও দেখতে পাচ্ছি। আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে, মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি। বড় বড় রাজনীতিবিদ, বড় বড় সুশীল, বড় বড় শিক্ষাবিদ, বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব, এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে, ভিতরে এক একটা কালপ্রিট এবং ভণ্ড। এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে, ভিতরে ভিতরে এরা তদবির করে, ভিতরে ভিতরে এরা আগের কালচারটা এস্টাবলিশ করার জন্য মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে, উপরে এসে বলে কে ওখানে চাঁদাবাজি করতে গেছে। এই যে রাজনৈতিক দলের বড় বড় যে নেতাকর্মীগুলো, তারা যদি মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে, তাদের যারা কর্মী তাদেরকে তলে তলে ওই ভিতরে পাঠায়, আবার উপরে উপরে। আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না। আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে। আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক। দিস ইজ দ্য বিটার ট্রুথ। এই শেল্টার দিতেছে টাকার বিনিময়ে, এই শেল্টার দিতেছে ম্যান পাওয়ারের বিনিময়ে, অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে 5-10 বছর পর তার যদি খারাপ সময় আসে সে তাকে শেল্টার দেবে। একটু জাস্ট সেইটা ফিনিশিংটা দেন। আচ্ছা, ফিনিশিংটা দেন। ফিনিশিংটা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যে 3 জন ওইখানে সরকারি উপদেষ্টা কিংবা মাঠে যারা আছে, অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে, ভাই 5 তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হইছে নতুন করে, এই সংখ্যাটা বেশি, তারা এই নাম ভাঙায় খাইতেছে আরো বেশি। এবং এই মানুষগুলো থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা যদি তাদের জায়গা থেকে যেটুকু সহযোগিতা করা দরকার, এরা শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে সহযোগিতা করছে, ওই সহযোগিতা যদি থাকতো বাংলাদেশ 6 মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে।
প্রাণপণ চেষ্টা করে। ভাই আমাদের তো পালাবার পথ নাই, আমরা যেদিকে যাই ঝুলাবে, এটা হচ্ছে রিয়েলিটি ভাই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং যাব, কিন্তু এই সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, যেগুলো ফাংশন না করলে, হেল্প না করলে, ওয়ার্ক না করলে, ভাই শুধু একটু শেষ করেন। এই যে বিষয়, সামগ্রিক যে স্টেক হোল্ডার গুলো, এগুলো তো বিগত কালচার গুলোর সাথে অতপ্রতভাবে জড়িত এবং সহযোগী। এরা যদি এই কালচার থেকে বের না হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যাদেরকে চেনেন বা যারা আছে, তারা তাদের জায়গা থেকে যতটুকুই কাজ করুক না কেন, ওই কাজগুলো আওয়ামী লীগের মতো করে হয়ে যাচ্ছে। সাজিস, খুবই চমৎকার আপনি বলছেন, কিন্তু খুব একপাক্ষিক বলছেন কিনা সেটা হচ্ছে আমার নিবেদন। যে আপনি এমন ভাবে বলতেছেন যে যারা ওই কালচারটা রাখতে চায় তারাই শুধু এটার মধ্যে পক্ষভুক্ত, আপনারা যারা এই কালচারটার মধ্যে আসেন এবং সেই কালচারটাই ব্যবহার করতেছেন তারা যেন পক্ষভুক্ত না। আমি প্রশ্ন করি আপনাকে আমি প্রশ্ন করেছি যে আপনারা যে রূপায়ণের অফিস নিয়েছেন সেটা চাঁদা করতে আসতেছে, আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আপনারা আসলে কেন এই গাড়ি চড়ে এখানে যাইতেছেন, কে আপনাদের গাড়ি দিচ্ছে, আপনারা বলেন আমার মতো 1 কোটি খালেদ মহিউদ্দিন আছে যারা আপনাদেরকে গাড়ি দেয়। একই কালচারে আপনারা পড়তেছেন না, একই কালচারে আপনারা ব্যবহার করতেছেন না, আপনাদের কাছে তদবির আসতেছে, আপনারা তদবির করতেছেন তো, বিভিন্ন জায়গায় আপনারা তদবির করতেছেন তো, করতেছেন না, আসতেছে আপনাদের কাছে। ভাই শুনেন ভাই, আসতেছে 100টা, হ্যাঁ করতেছি না ভাই। আপনি একটা রেফারেন্স বের করে দেখাবেন যে এই তদবিরটা করছি। এবং যদি কোনো একটা ক্ষেত্রে ভাই বলি, ধরেন কোন একটা জেলার ডিসি ওই জায়গায় গিয়ে এখনো রাজনৈতিক দলের তোষামোদি করতেছে, জনগণের চিন্তা না করে নির্দিষ্ট কিছু মানুষের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ওই এলাকার মানুষ, জনগণ, ছাত্র প্রতিনিধি সবাই একসাথে এসে যখন বলে, তখন এই দাবিটা তুলছি। কিন্তু আপনি এটা যখন জনগণের ক্ষেত্রে হবে, দেশের স্বার্থ হবে, তখন আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলবো। আমার মনে হয় যে প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা খুব ধৈর্য সহকারে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখেছেন। এই ভিডিওগুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।